নমস্কার, আমি পম্পা দাস। শুরু করতে চলেছি অপরাধমূলক গল্পের নতুন আরও একটি এপিসোড। সন্তানের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো তার মা। একজন সন্তান কোথাও এতটা শান্তি পায় না যতটা শান্তি সে তার মায়ের কাছে পায়। কিন্তু সেই শান্তির আশ্রয় যখন বিপজ্জনক হয় তখন তা যে কতটা ভয়ানক হতে পারে তা আজ আমরা এই গল্পে দেখব। অবৈধ সম্পর্ক, লোভ, লালসা এমনই গ্রাস করেছিল যে নিজের সন্তানকে খুন করতেও একজন মা হয়ে পিছুপা হননি। কিভাবে এই অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল এবং একজন মা হয়ে কেন ও কিভাবে নিজের সন্তানকে খুন করলো, আর সবশেষে এর পরিণতি বা কী হয়েছিল। তাহলে চলুন আজকের গল্পটি শুরু করি। তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে আজই সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করুন। চিত্রকূটে পিলারে ঝুলন্ত মৃতদেহ দেখে হতবাক শুধু মানুষ নয়, পুলিশও। মকর সংক্রান্তির কারণে নিহত মেয়েটির পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পুলিশের প্রচেষ্টায় ফল পাওয়া যায় এবং খুনিরা ধরা পড়ে। মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের সীমান্তের সাথে সংযুক্ত ধর্মীয় শহর চিত্রকূটে সারা বছর ভক্তদের আনাগোনা থাকলেও উৎসবের দিনগুলোতে এখানে জড়ো হওয়া ভক্তদের ভিড় সামলাতে পুলিশ প্রশাসনকে হিমশিম খেতে হয়। এমতাবস্থায় ব্যবস্থায় সামান্য ভুল থাকলেও তা পুলিশ প্রশাসনের জন্য সমস্যা তৈরি করতে পারে। তাই পুলিশ ও প্রশাসন জনাকীর্ণ দিনে তাদের যথাসাধ্য চেষ্টা করে যাতে কোনো ব্যবস্থা ও সুযোগ সুবিধার ঘাটতি না হয়। এবছরও জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে চিত্রকূটে ভক্তদের আগমন প্রক্রিয়া শুরু হয়েছিল, যার জন্য পুরোহিত ছাড়াও স্থানীয় ব্যবসায়ীরাও অপেক্ষা করছেন। 14ই জানুয়ারি 2018 লক্ষাধিক মানুষ মকর সংক্রান্তিতে ডুব দিতে চিত্রকূটে পৌঁছেছিল। ভক্তরা তাদের সামর্থ্য অনুযায়ী লজ, ধর্মশালা ও মন্দির চত্বরে অবস্থান করছিলেন। চিত্রকূটে কয়েক ডজন বিখ্যাত মন্দির ও ঘাট রয়েছে, যেগুলোর নিজস্ব গুরুত্ব রয়েছে। প্রতিটি মন্দির ও ঘাটের গল্প সরাসরি রামের সাথে সম্পর্কিত। আরও বলা হয় চিত্রকূটে রাম ও তুলসীদাসের সাক্ষাৎ হয়েছিল। এসব কারণে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্তরা এখানে মেলায় আসেন। মেলায় আগত লোকজন শ্রী কামোদগিরি পর্বত প্রদক্ষিণ করে। প্রায় 7 কিলোমিটারের এই ট্রেকটি প্রায় 4 ঘন্টায় সম্পন্ন হয়। এমনকি 14ই জানুয়ারি ভক্তরা শ্রী কামোদগিরি প্রদক্ষিণ করছিল। তখন তাদের মধ্যে কয়েকজন কৌতূহলবশত পাহাড়ের নিচে উঁকি দিয়েছিল এবং তাদের চোখ অশ্রুতে ভরে গিয়েছিল। এর কারণ ছিল পাহাড়ের নিচে একটি বিদ্যুতের খুঁটিতে একটি মেয়ের লাশ ঝুলছিল। আওয়াজ হলে প্রদক্ষিণকারী লোকজন সেখানে থেমে লাশের দিকে তাকাতে থাকে। কাউকে পুলিশ ডাকতে বা তথ্য দিতে বেশি দূর যেতে হয়নি, কারণ ভিড় জমে গেলে পরিক্রমা পথে মোতায়েন পুলিশ সদস্যরা নিজেরাই সেখানে পৌঁছে যান। পুলিশ সদস্যরা খুঁটিতে মেয়েটির লাশ ঝুলতে দেখে তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেন। কিছুক্ষণের মধ্যে নয়াপাড়া থানার স্টেশন ইনচার্জ পুলিশ দল নিয়ে সেখানে পৌঁছান এবং লাশ সরাতে শুরু করেন। পুলিশের তৎপরতার কারণে জনতা ধারণা করেছিল যে মেয়েটি অবশ্যই তার পরিবারের সাথে এসে খাদে পড়ে গেছে। কিন্তু পুলিশ যখন পিলার থেকে লাশটি সরিয়ে নেয় তখন শুধু পুলিশই নয়, উপস্থিত জনতাও হতবাক হয়ে যায়। কারণ মেয়েটির বয়স প্রায় 7 থেকে 8 বছর। তার মুখে একটি কাপড় ছিল। মুখে কাপড় থাকায় মামলাটি খুনের মতো দেখতে লাগলো। পুলিশও ধারণা করতে শুরু করেছে হয়তো অন্য কোথাও খুন করে লাশ এখানে ফেলে দেওয়া হয়েছে, কারণ এখনো পর্যন্ত আশেপাশের কোনো থানা থেকে কোনো মেয়ে নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। চিত্রকূটে মেয়েটির লাশ পাওয়ার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়লে লোকজন নানা রকম কথা বলতে থাকে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরের দিন ময়নাতদন্তের রিপোর্ট আসে, যাতে বলা হয় মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পোস্টমর্টম রিপোর্টের ভিত্তিতে পুলিশ আইপিসির 302 এবং 201 ধারায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। তখন চিত্রকূট ছিল বহিরাগতে পরিপূর্ণ, এ কারণে লাশ শনাক্ত করা যায়নি। তারপরও পুলিশ কিছু ক্লু খোঁজার চেষ্টা শুরু করেছে। এতদিনের তদন্তে স্পষ্ট হয়ে গিয়েছে মৃত মেয়েটি চিত্রকূটের নয়, বাইরের কোথাও থেকে এসেছে। এ ধরনের হত্যাকাণ্ড পুলিশের কাছে শুধু চ্যালেঞ্জই নয়, মাথা ব্যথাও হয়ে দাঁড়ায়। এক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। খুনিদের কাছে পৌঁছাতে লাশ শনাক্ত করা জরুরি ছিল। পুলিশ সদস্যরা প্রথমে সিসিটিভি ফুটেজ দেখার সিদ্ধান্ত নেন, তবে এটিও সহজ কাজ ছিল না, কারণ মকর সংক্রান্তির সময় চিত্রকূটে শত শত ক্যামেরা বসানো হয়েছিল। সব ফুটেজ দেখার পরও মেয়েটিকে এত ভিড়ের মধ্যে দেখা যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। কিন্তু সিসিটিভি ফুটেজ দেখা ছাড়া পুলিশের আর কোনো উপায় ছিল না।
চিত্রকূটে এই খুনের আলোচনা বাড়তে শুরু করলে সাতনার এসপি রাজেশ যোশী বিষয়টি নিজের হাতে তুলে নেন। তিনি তদন্তে জড়িত পুলিশদের সঙ্গে বৈঠক করে কিছু নির্দেশনা দেন। পুলিশ দলের জন্য এই কাজটি ছিল খড়ের গাদায় সুই খোঁজার মতো। 12ই জানুয়ারি 2018 সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে শুরু করে পুলিশের কঠোর পরিশ্রম সার্থক হয়েছে। সেখানে একটি ফুটেজে একজন যুবক ও একজন মহিলার সঙ্গে মেয়েটিকে দেখা গেলে পুলিশ সদস্যরা মেয়েটিকে চিনতে পারে। উচ্ছ্বাসিত হয়ে পুলিশ আরও ফুটেজ অনুসন্ধান করলে নিশ্চিত হওয়া যায় যে মেয়েটির লাশ পুলিশ উদ্ধার করেছে সেই ফুটেজে ওই যুবকের সঙ্গেই ছিলেন সে। এই ফুটেজটি জানকীকুণ্ড হাসপাতালের, যেখানে একজন যুবক এবং একটি মেয়ে রোগীদের লাইনে দাঁড়িয়েছিলেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছে পৌঁছানোর জন্য পুলিশ ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে। সোশ্যাল মিডিয়ায় ফুটেজ পোস্ট করার পরও পুলিশ তাদের কোনো খোঁজ পায়নি। হত্যাকারীর ব্যাপারে তথ্য জানাতে 10,000 টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। এদিকে জানকীকুণ্ড হাসপাতালের রেজিস্টারও পরীক্ষা করা শুরু করেছে পুলিশ। হাসপাতালে আসা রোগীর নাম ঠিকানা অবশ্যই লেখা আছে, তবে হাজারো মানুষের ভিড়ে ক্যামেরায় দেখা মুখগুলোর নাম কি ছিল তা খুঁজে বের করা মুশকিল। এরপরেও পুলিশ নাম ঠিকানা বাছাই করতে থাকে এবং অনুমান করার চেষ্টা করে যে তারা কারা হতে পারে। এই প্রক্রিয়ায় 25 দিন অতিবাহিত হলেও লাখ লাখ চেষ্টার পরও পুলিশ সফল হয়নি। বিষয়টি নিয়ে চিত্রকূটবাসীর আগ্রহ বাড়তে থাকে। পুলিশ কিভাবে খুনিদের কাছে পৌঁছাবে এবং তাদের কাছে পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে তারা দ্বিধায় ছিল। হাসপাতালের রেজিস্টারে লিপিবদ্ধ একটি নাম যার উপর পুলিশ সন্দেহ করেছিল এবং তদন্ত করেছিল তা হলো উত্তরপ্রদেশের ফতেপুর জেলার বিজয় এবং তার স্ত্রী আরতির নাম। এসপির নির্দেশে পুলিশের একটি দল বিজয়ের গ্রাম এনঝিতে পৌঁছায়। বিজয়কে সরাসরি জিজ্ঞাসাবাদ করার আগে পুলিশ প্রথমে তার সম্পর্কে তথ্য পায় এবং জানতে পারে যে তার একটি 7 থেকে 8 বছরের মেয়ে আছে যার নাম নেহা, যাকে প্রায় 1 মাস ধরে দেখা যায়নি। চিত্রকূট থেকে পুলিশ যে মেয়েটির মৃতদেহ উদ্ধার করেছে তার বয়সও 7 থেকে 8 বছর। এই মিল খুঁজে পেয়ে পুলিশের কৌতূহল আরও বেড়েছে। এরপর বিজয়ের বাড়িতে পৌঁছায় পুলিশ। এ সময় তার স্ত্রী আরতিও বাড়িতে উপস্থিত ছিলেন। পুলিশ তাদের দুজনকে তাদের মেয়ে নেহা সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা জানায় যে তাদের কোনো মেয়ে নেই, একটি মাত্র ছেলে আছে। তার কথা থেকে মনে হচ্ছিল যে সে মিথ্যা বলছে, কারণ তার প্রতিবেশীরা বলেছিল যে তার একটি 7 থেকে 8 বছরের মেয়ে ছিল, সে কোথায় গেছে তা জানা যায়নি। এই সন্দেহের ভিত্তিতে পুলিশ বিজয় ও তার স্ত্রী আরতিকে চিত্রকূটে নিয়ে আসে। থানায় জিজ্ঞাসাবাদ শুরু হলে দুজনেই স্পষ্ট অস্বীকার করেন যে তাদের একটি মেয়ে আছে। এরপর পুলিশ তাদের সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে তাদের সঙ্গে ছিল 7 থেকে 8 বছরের একটি মেয়ে। ফুটেজ দেখার সাথে সাথেই দুজনে হতবাক হয়ে যায়। এরপর তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই নিজেদের অপরাধ স্বীকার করে। আরতির আসল নাম সাবিনা শেখ এবং সে একজন মুসলিম জেনে পুলিশ সদস্যরা অবাক হয়ে যান। 2006 সালে সাবিনা উত্তরপ্রদেশের ফতেহপুর জেলার বাসিন্দা জাহিদ আলীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জাহিদের থেকে তার 2 সন্তান, প্রথম মেয়ে সিমরান যার বয়স 8 বছর এবং দ্বিতীয় ছেলে সাজিদ যার বয়স 5 বছর। সাবিনা অবশ্যই জাহিদের সাথে থাকতো, কিন্তু সে কখনোই তার সাথে থাকতে চায়নি, কারণ সাবিনা অন্য কাউকে চেয়েছিল। আসলে সাবিনা এবং বিজয় ছোটবেলা থেকেই একে অপরকে ভালোবাসতো, কিন্তু সাবিনার পরিবার তাদের ভালোবাসাকে মেনে নেয়নি। তারা সাবিনাকে তার ইচ্ছার বিরুদ্ধে জাহিদের সাথে বিয়ে দিয়েছিলেন। তাই সাবিনা অবশ্যই জাহিদের সাথেই থাকছিলেন, কিন্তু তিনি তাকে তার মন থেকে চাননি। তিনি বিজয়কে ভালোবাসতেন, কিন্তু যখন তাদের ভালোবাসা পূর্ণতা পেল না তখন তাদের মধ্যে একটি লড়াই শুরু হয়। সাবিনা বিয়ের 9 বছর পরও দ্বন্দ্বে ভরা জীবন কাটাচ্ছিল, তাই শান্তিতে জীবন কাটানোর জন্য সে বিজয়কে প্রলুব্ধ করে। বিজয় এখনও তাকে আগের মতোই ভালোবাসে এবং সাবিনার সাথে সাথে সে তার সন্তানদের দত্তক নিতেও প্রস্তুত ছিল। এটা জেনে সাবিনা খুব খুশি হয়েছিল। সাল 2015 কিছু না ভেবে একদিন স্বামীকে না জানিয়ে বিজয়ের সাথে পালিয়ে যায় সাবিনা। পরিকল্পিতভাবে দুজনেই পালিয়ে এনঝি গ্রামে এসে বসবাস শুরু করে। সাবিনা তার সন্তানদেরও সঙ্গে নিয়ে এসেছিল, তাতে বিজয়ের কোনো আপত্তি ছিল না। সাবিনা তার পুরানো এবং প্রথম প্রেমিকের সাথে সুখী ছিল। অন্যদিকে স্ত্রী নিখোঁজ হওয়ার পর জাহিদও তাকে খোঁজার কোনো রকম চেষ্টা করেননি, কারণ তিনি নিজেই সাবিনার হাত থেকে মুক্তি পেতে চেয়েছিলেন।
সাবিনা এখন হিন্দুদের সাথে বসবাস করছিলেন, তাই তিনি তার নাম পরিবর্তন করে আরতি সিং রেখেছিলেন। তিনি নিজের সঙ্গে সঙ্গে তার সন্তানদের নামও পরিবর্তন করেছিলেন। মেয়ে সিমরানের নাম নেহা সিং এবং ছেলে সাজিদের নাম আশিস সিং রেখেছিলেন। সাবিনা, তিনি তার নতুন স্বামীর সাথে সুখে বসবাস করছিলেন, কিন্তু তার পরিবারকে একটু ভয় ছিল, কারণ তারা জানতে পারলে সমস্যা হতে পারে। সাজিদ ওরফে আশিস বিজয়কে বাবা বলে ডাকতে শুরু করেছিল, কিন্তু সিমরান বিজয়কে বাবা হিসাবে মেনে নিতে রাজি ছিল না। যেহেতু সিমরান 7 থেকে 8 বছর হয়ে গিয়েছিল, তাই সে সব কিছু বুঝতে পেরেছিল, যে কারণে তার মন বিজয়কে বাবা হিসাবে মেনে নিতে প্রস্তুত ছিল না। আরতির খুব ইচ্ছা ছিল নেহা যেন বিজয়কে বাবা বলে ডাকে। শুরুতে আরতি এবং বিজয় তাকে এই বিষয়ে অনেক বোঝান, কিন্তু ইসলামিক পরিবেশে বড় হওয়া সিমরান সবসময় বিজয়কে চাচা বলে ডাকতেন। সাবিনা যখন এই সম্বোধনে কঠোর আচরণ করতে শুরু করলো, তখন সে সিমরানের নিষ্পাপ প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না, যে তুমিই তো চাচা বলতে বলেছিলে, এখন তাকে বাবা বলে ডাকবো কী করে? আমার বাবা অন্য গ্রামে থাকেন, ইনি আমার বাবা নন। একথা শুনে বিজয় ও সাবিনা চিন্তিত হয়ে পড়েন, কারণ সিমরান চাচা আর বাবাকে নিয়ে সমানভাবে তর্ক বিতর্ক করছিল। দুজনেই ভয় পেয়েছিলেন যে এই নির্জন গ্রামে সিমরানের চিৎকার তাদের গোপনীয়তা প্রকাশ করতে পারে, কারণ গ্রামের কেউ তাদের বাস্তবতা জানতো না। গ্রামবাসীরা সত্য জানলে ধর্মের ঠিকাদাররা তাদের বেঁচে থাকা অসম্ভব করে তুলত। সিমরান যখন বিজয়কে বাবা বলে মেনে নিতে রাজি ছিল না, তখন সাবিনা নিজেই বিজয়কে বলেছিল যে সিমরানের মুখ চিরতরে বন্ধ করাই ভালো। বিজয়ও এর জন্য প্রস্তুত হলেন। তারা দুজনেই মকর সংক্রান্তিতে চিত্রকূটে যাওয়ার পরিকল্পনা করেছিল এবং সিমরানকে বলেছিল যে তারা সেখানে তার চোখ পরীক্ষা করাবে। সিমরান অবশ্যই একগুঁয়ে ছিল, কিন্তু তার মায়ের মনের মধ্যে যে বিপজ্জনক ষড়যন্ত্র চলছে তা বোঝার জন্য সে এখনও যথেষ্ট বুদ্ধিমান ছিল না। 12ই জানুয়ারি 2018 চিত্রকূটে এসে তারা দুজনেই জানকীকুণ্ড হাসপাতালে বিনামূল্যে সিমরান ওরফে নেহার চোখ পরীক্ষা করান এবং সেই দিন তারা বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। 13ই জানুয়ারি 2018 তারিখে এই আন্তধর্মীয় পরিবার চিত্রকূটে পরিক্রমা করে এবং রাতে নরসিংহ মন্দিরের উঠানে ঘুমাতে আসে। দুদিন ঘোরাঘুরি করার পর ক্লান্ত হয়ে সিমরান ও তার ভাই ঘুমিয়ে পড়ল, কিন্তু বিজয় ও আরতি ওরফে সাবিনার চোখে ঘুম ছিল না। রাত 12টার দিকে দুজনেই গভীর ঘুমে থাকা নেহা ওরফে সিমরানকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে মাফলার দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। মেয়েটি মারা যাওয়ার পর তারা দুজনেই লাশটি খাদে ফেলে দেয়। তারা এই ভেবে নিশ্চিন্ত হয় যে সিমরানের লাশ শীঘ্রই কাক এবং পশুরা ছিঁড়ে ফেলবে এবং তাদের অপরাধের কথা কেউ জানবে না। লাশ খাদে ফেলে দুজনেই ছেলেসহ গাজিয়াবাদে পালিয়ে যায় এবং কয়েকদিন এদিক ওদিক ঘোরাঘুরির পর এনজিতে পৌঁছায়। 2018 সালের 9ই ফেব্রুয়ারি যখন সমস্ত গোপনীয়তা উন্মোচিত হয়, তখন সবাই এটিকে লালসার জন্য সন্তানকে শ্বাসরোধের লজ্জাজনক ঘটনা বলে অভিহিত করে। সাবিনা ও বিজয়ের বোকামির কারণে একজন নির্দোষ শিশু প্রাণ হারালো। সাবিনা ও বিজয় যদি নিজেদের নাম পরিবর্তন ও গোপনে বসবাস না করে সরাসরি জাহিদকে তালাক দিয়ে বিজয়কে বিয়ে করত, তাহলে হয়তো সিমরানও বিজয়কে বাবা হিসাবে মেনে নিত। কিন্তু তারা দুজনেই ধর্ম ও সমাজের চাপের সাথে লড়াই না করে একজন নির্দোষকে বেছে নিয়েছিল এবং খুন করে তাদের সুখী জীবনের স্বপ্ন দেখেছিল। গল্প সংকলন পর্যন্ত তারা দুজনেই জেলে ছিল। পুলিশ সূত্রের ভিত্তিতে গল্প। আমি পম্পা দাস আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আবারও আসবো নতুন কোনো অপরাধের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধান থাকুন, সতর্ক থাকুন আর দেখতে থাকুন ক্রাইম শো বাংলা।